আর ইওর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা ক্লাস 8-এর আয়ন মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে মডেল সেট 9 এর কোশ্চেনগুলো সমাধান করব। তো দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে বলেছে ফিজিক্যাল সায়েন্সের 1-1 সাধারণ জলের থেকে লবণ মিশ্রিত জলের স্ফুটনাঙ্ক হয় অপশান এ কম, অপশান বি বেশি, অপশান সি একই, অপশান ডি কোনোটিই নয়। তাহলে সঠিকটা হচ্ছে অপশান বি বেশি। তারপর 1-2 মিথেন গ্যাসের দহন একটি, অপশান এ তাপগ্রাহী পরিবর্তন, অপশান বি তাপমোচী পরিবর্তন, অপশান সি তাপগ্রাহী ও তাপমোচী উভয় পরিবর্তন, অপশান ডি কোনোটিই নয়। সঠিকটা হবে হচ্ছে অপশান বি তাপমোচী পরিবর্তন। তারপর 1-3 জলে অ্যামোনিয়াম ক্লোরাইড দ্রবীভূত করলে যে বিক্রিয়া ঘটে সেটি হলো অপশান এ তাপমোচী ভৌত পরিবর্তন, অপশান বি তাপগ্রাহী ভৌত পরিবর্তন, অপশান সি তাপমোচী রাসায়নিক পরিবর্তন, অপশান ডি তাপগ্রাহী রাসায়নিক পরিবর্তন। সঠিকটা হবে অপশান বি তাপগ্রাহী ভৌত পরিবর্তন। তারপর 1-4 প্রকৃতিতে ঊর্ধ্বাকাশ এবং ভূপৃষ্ঠের মধ্যে বিভব পার্থক্য বজায় রাখে অপশান এ ঝড় বৃষ্টি, অপশান বি ভূমিকম্প, অপশান সি বজ্রপাত, অপশান ডি দাবানল। সঠিকটা হচ্ছে অপশান সি বজ্রপাত। পর 1-5 1 গ্রাম বিশুদ্ধ জলের উষ্ণতা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে তাপ লাগে অপশান এ 1 জুল, অপশান বি 4.2 ক্যালোরি, অপশান সি 4200 জুল, অপশান ডি 1 ক্যালোরি। সঠিকটা হবে হচ্ছে অপশান ডি 1 ক্যালোরি। 1-6 সূর্য থেকে পৃথিবীতে কোন পদ্ধতিতে তাপ আসে অপশান এ পরিবহন পদ্ধতিতে, অপশান বি পরিচলন পদ্ধতিতে, অপশান সি বিকিরণ পদ্ধতিতে, অপশান ডি কোনোটিই নয়। এটা হবে হচ্ছে অপশান সি বিকিরণ পদ্ধতিতে। তারপর 1-7 গ্যালভানাইজেশন পদ্ধতিতে যে ধাতুর প্রলেপ দেওয়া হয় তা হলো অপশান এ রূপ, অপশান বি সোনা, অপশান সি তামা, অপশান ডি দস্তা। সঠিকটা হবে হচ্ছে অপশান ডি দস্তা। 1-8 গলিত সোডিয়াম ক্লোরাইড যৌগ থেকে যে ধাতু নিষ্কাশন করা সম্ভব নয় সেটি হলো অপশান এ সোডিয়াম, অপশান বি আয়রন, অপশান সি ক্যালসিয়াম, অপশান ডি ম্যাগনেসিয়াম। সঠিকটা হচ্ছে অপশান বি আয়রন। তারপর 1-9 বজ্রপাতের সময় কোনটি করা উচিত নয় অপশান এ বাড়ির দরজা জানলা বন্ধ করা, অপশান ডি গাড়ির মধ্যে থাকলে জানলা বন্ধ রাখা, অপশান সি খোলা বারান্দায় থাকা, অপশান ডি বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ রাখা। অপশান সি খোলা বারান্দায় থাকা। তারপর 1-10 প্রদত্ত কোনটির জলীয় দ্রবণে সর্বাধিক আয়ন উৎপন্ন হয় অপশান এ H2SO4, অপশান বি CH3COOH, অপশান সি H3PO4, অপশান ডি NaCl। সঠিকটা হবে হচ্ছে অপশান সি H3PO4। পর 2 বলেছে শূন্যস্থান পূরণ করো। 1 বলেছে তরল থেকে কঠিনে পরিণত হলে তরলের আয়তন ড্যাশ যায়, উত্তরটা হবে বেড়ে যায়। তারপর 2 বলেছে উষ্ণতা বাড়লে অণুদের ড্যাশ বাড়ে, তখন রাসায়নিক বিক্রিয়া দ্রুত ঘটে, উত্তরটা হবে গতিশক্তি। তারপরে হচ্ছে 2-3 ব্যাটারির ধনাত্মক প্রান্তের সঙ্গে যুক্ত তড়িৎদ্বারটি হলো ড্যাশ, উত্তরটা হচ্ছে অ্যানোড। বলেছে সত্য অথবা মিথ্যা নির্বাচন করো। 1 বলেছে পরিবহন প্রক্রিয়ায় তাপ সঞ্চালনের সময় মাধ্যমের কণার স্থানচ্যুতি ঘটে না, এটা হবে সত্য। তারপর 3-2 বলেছে জারক দ্রব্য সর্বদা অন্যকে বিজারিত করে নিজে জারিত হয়, এটা হবে মিথ্যা। তারপর 3-3 বজ্রপাতের সময় উঁচু গাছের নিচে থাকা উচিত, এটা হবে মিথ্যা। তারপর 4-1 বলেছে ফিউজ তারের প্রধান বৈশিষ্ট্য কী তারের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে উচ্চ রোধ ও কম গলনাঙ্ক। 4-2 মোর্চের সংকেত লেখো। সংকেত হচ্ছে 2Fe2O3 × XH2O। 4-3 সোনার প্রলেপ দিতে হলে তড়িৎ বিশ্লেষ্য পদার্থরূপে কী ব্যবহার করবে হচ্ছে পটাশিয়াম অরোসায়ানাইড। 4-4 লিনতাপ কাকে বলে ভরের কোনো পদার্থের উষ্ণতা অপরিবর্তিত রেখে শুধুমাত্র অবস্থার পরিবর্তন ঘটাতে যে পরিমাণ তাপ প্রয়োগ বা অপসারণ করতে হয় তাকে ওই পদার্থের অবস্থান্তরে লিনতাপ বা লিনতাপ বলা হয়। 4-5 অনুঘটক কাকে বলে অনুঘটক যেসব রাসায়নিক পদার্থ কোনো রাসায়নিক বিক্রিয়ার স্বল্প পরিমাণে উপস্থিত থেকে বিক্রিয়ার বেগকে ত্বরান্বিত করে কিন্তু বিক্রিয়ার শেষে নিজে ভর ও ধর্মে অপরিবর্তিত থাকে সেই সব পদার্থকে অনুঘটক বলে। যেমন O2 উপস্থিতিতে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, H2SO4 উপস্থিতিতে ভ্যানাডিয়াম পেন্টক্সাইড। 4-6 জলের তড়িৎ বিশ্লেষণে জলের সঙ্গে সামান্য অ্যাসিড মেশানো হয় কেন কোনো দ্রবণে উপস্থিত আয়নই তড়িৎ পরিবহন করে, আয়নের সংখ্যা যত বেশি হয় দ্রবণের তড়িৎ পরিবহন ক্ষমতাও তত বাড়ে এবং দ্রবণটি তড়িতের সুপরিবাহী হয়। সাধারণ অবস্থায় জল তড়িৎ সুপরিবাহী নয়। বিশুদ্ধ জল খুব সামান্য পরিমাণে আয়নিত হয়ে H+ এবং OH- আয়ন উৎপন্ন করে, কিন্তু জলে সামান্য অ্যাসিড বা ক্ষার যোগ করলে তাদের উপস্থিতিতে জলের অণুর বিয়োজন বৃদ্ধি পায়, ফলে দ্রবণে আয়নের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় দ্রবণ তড়িৎ পরিবহন করে। বিক্রিয়া বহুমুখী বিক্রিয়া করছে হচ্ছে H+ OH- আর H2O + H+ বহুমুখী বিক্রিয়া করে হচ্ছে H3O+। 5-1 বলেছে 10 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার 20 গ্রাম জলকে 50 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় নিয়ে যেতে কত ক্যালোরি তাপের প্রয়োজন। এখানে বলে দিয়েছে জলের আপেক্ষিক তাপ 1 ক্যালোরি × গ্রাম ইনভার্স × ডিগ্রি সেলসিয়াস ইনভার্স।
স্যার এখানে এম এর মান বলে দিয়েছে 20 গ্রাম, সি এর মান বলে দিয়েছে 1 ক্যালোরি গ্রাম ইনভার্স ইন্টু ডিগ্রি সেলসিয়াস ইনভার্স, আর ডেল্টা টি এর মানটা বের করব 50 ডিগ্রি সেলসিয়াস মাইনাস 10 ডিগ্রি সেলসিয়াস 40 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এখানে কিউ আমাকে জানতে চেয়েছে, তাহলে আমি ফর্মুলাটা লিখলাম কিউ ইজ ইকাল টু এম এস ডেল্টা টি। এবার আমি সেই অনুযায়ী আমি মানগুলো বসালাম। তাহলে 20 গ্রাম ইন্টু 1 ক্যালোরি ইন্টু গ্রাম ইনভার্স ইন্টু ডিগ্রি সেলসিয়াস ইনভার্স ইন্টু 40 ডিগ্রি সেলসিয়াস। তাহলে সেখান থেকে লিখতে পারি হচ্ছে 20 ইন্টু 1 ইন্টু 40 ইন্টু গ্রাম ইন্টু ক্যালোরি ইন্টু ডিগ্রি সেলসিয়াস ডিভাইডেড বাই গ্রাম ইন্টু ডিগ্রি সেলসিয়াস। তাহলে গ্রাম গ্রাম ক্যান্সেল আউট হলো, ডিগ্রি সেলসিয়াস ক্যান্সেল আউট হলো, তাহলে ক্যালোরি পড়ে থাকলো। তাহলে সেখান থেকে পাচ্ছে ইন্টু 40 করলে হচ্ছে 800, তাহলে 800 ক্যালোরি। তাহলে অতএব 10 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 20 গ্রাম জলকে 50 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় নিয়ে যেতে 800 ক্যালোরি তাপের প্রয়োজন। এটা হয়ে গেল আমার অ্যান্সার। 5-2, 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 20 গ্রাম বরফকে সম্পূর্ণ জলে পরিণত করতে কত পরিমাণ তাপ লাগবে? যে ফর্মুলাটা লাগবে সেটা হচ্ছে কিউ ইজ ইকাল টু এম ইন্টু এল এফ। এল এফ হচ্ছে বরফ গলনের লিন তাপ। তাহলে সেখান থেকে লিখতে পারি হচ্ছে 20 ইন্টু 80 গ্রাম ইন্টু ক্যালোরি ডিভাইডেড বাই ক্যালোরি। তাহলে গ্রাম গ্রাম ক্যান্সেল আউট হলো, তাহলে সেখান থেকে পাচ্ছি হচ্ছে 1600 ক্যালোরি। আর বরফ গলনের লিন তাপটা এখানে সাইডে লেখা আছে ইজ ইকাল টু দিয়ে, এটা এই অঙ্কের সঙ্গে কোনো সম্পর্ক নেই, এটা হচ্ছে বরফ গলনের লিন তাপটা এখানে দেওয়া আছে 80 ক্যালোরি পার গ্রাম। সেইটা আমি এবার ফর্মুলা এদিকে ফেলেছি 20 ইন্টু 80 ইন্টু গ্রাম ইন্টু ক্যালোরি পার গ্রাম, তার মানে নিচে ডিভাইডেড বাই জি হবে, জি ক্যান্সেল আউট হলো, তাহলে সেখান থেকে পাচ্ছি হচ্ছে 1600 ক্যালোরি। 1600 ক্যালোরি তাপ লাগবে, এটা হয়ে গেল আমার অ্যান্সার। ছয়রাকে বলেছি 2Fe3 প্লাস SN2 প্লাস ইজ ইকুয়াল টু 2Fe2 প্লাস SN4 প্লাস। ইলেকট্রনীয় মতবাদ অনুযায়ী দেখাও যে এই রাসায়নিক বিক্রিয়াটিতে জারণ বিজারণ একই সঙ্গে ঘটেছে। রাসায়নিক বিক্রিয়াটি হলো 2Fe3 প্লাস SN2 প্লাস ইজ ইকুয়াল টু 2Fe2 প্লাস SN4 প্লাস। তাহলে এই বিক্রিয়াটিতে অংশগ্রহণকারী প্রজাতিগুলোর জারণ অবস্থা বিশ্লেষণ করলে আমরা দেখতে পাই বিক্রিয়ক হিসাবে আছে Fe3 প্লাস আয়ন এবং SN2 প্লাস আয়ন, উৎপাদিত পদার্থ হিসাবে আছে Fe2 প্লাস আয়ন এবং SN4 প্লাস আয়ন। এবার জারণ অবস্থা পরিবর্তন লক্ষ্য করি। Fe3 প্লাস আয়নে লোহার জারণ অবস্থা হলো +3, বিক্রিয়ার পরে এটি Fe2 প্লাস আয়নে পরিণত হয়েছে, যেখানে লোহার জারণ অবস্থা হলো +2, জারণ অবস্থা +3 থেকে প্লাস পেয়েছে, যার অর্থ Fe3 প্লাস আয়ন ইলেকট্রন গ্রহণ করেছে। প্রতিটি Fe3 প্লাস আয়ন ইলেকট্রন গ্রহণ করেছে, তাহলে Fe3 প্লাস ইলেকট্রন মাইনাস এখান থেকে হচ্ছে Fe2 প্লাস। যেহেতু বিক্রিয়ায় দুটি অণু Fe3 প্লাস অংশগ্রহণ করেছে তাই মোট দুটি ইলেকট্রন গৃহীত হয়েছে, তাহলে 2Fe3 প্লাস 2e মাইনাস এখান থেকে হচ্ছে 2Fe2 প্লাস। তাহলে ইলেকট্রন গ্রহণের এই প্রক্রিয়াটি হলো বিজারণ। এখানে Fe3 প্লাস জারক হিসাবে কাজ করেছে কারণ এটি ইলেকট্রন গ্রহণ করে অন্যকে জারিত হতে সাহায্য করেছে। তাহলে SN2 প্লাস আয়নের টিনের জারণ অবস্থা হলো +2, বিক্রিয়ার পরে এটি SN4 প্লাস আয়নে পরিণত হয়েছে, যেখানে টিনের জারণ অবস্থা হলো 4+, জারণ অবস্থা +2 থেকে +4 এ বৃদ্ধি পেয়েছে, যার অর্থ SN2 প্লাস আয়ন ইলেকট্রন দান করেছে। প্রতিটি SN2 প্লাস আয়ন দুটি ইলেকট্রন দান করেছে, তাহলে SN2 প্লাস থেকে লিখতে পারি SN4 প্লাস 2e মাইনাস। ইলেকট্রন বর্জনের এই প্রক্রিয়াটি হলো জারণ। এখানে SN2 প্লাস বিজারক হিসেবে কাজ করেছে কারণ এটি ইলেকট্রন দান করে অন্যকে বিজারিত হতে সাহায্য করেছে। তাহলে সুতরাং এই রাসায়নিক বিক্রিয়াটিতে SN2 প্লাস ইলেকট্রন দান করে জারিত হচ্ছে এবং Fe3 প্লাস সেই ইলেকট্রন গ্রহণ করে বিজারিত হচ্ছে। যেহেতু একটি রাসায়নিক বিক্রিয়ায় ইলেকট্রন দান জারণ এবং ইলেকট্রন গ্রহণ বিজারণ একসঙ্গে হয়েছে এবং এটি একটি রেডক্স বিক্রিয়া। 6.2, তড়িৎ স্ফুলিঙ্গ সৃষ্টি করার একটি পদ্ধতি বর্ণনা করো। আহিত বস্তু যখন তড়িৎক্ষরণের মাধ্যমে তার আধান বর্জন করে বা বিপরীত আধানে আহিত বস্তু সংস্পর্শে এসে প্রশম অবস্থায় আসে, সেই প্রক্রিয়ায় কোনো ক্ষেত্রে তড়িৎশক্তি আলোকশক্তিতে রূপান্তরিত হয়ে ক্ষুদ্র আলোকবিন্দু বা বিস্তৃত উজ্জ্বল আলোকবিন্দু সৃষ্টি করে, তবে হচ্ছে তড়িৎ স্ফুলিঙ্গ সৃষ্টি হয়। তারপর 6.3, হাইড্রোজেন পারঅক্সাইডে MnO2 গুঁড়ো যোগ করার সময় MnO2 এর বড় টুকরো না সমান ভরের সূক্ষ্ম গুঁড়ো কোনটি দিলে বেশি তাড়াতাড়ি অক্সিজেনে বুদবুদ বেরোবে? H2O2 এর বিয়োজনে দ্রুত অক্সিজেন নির্গত করতে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডকে MnO2 অনুঘটক রূপে ব্যবহার করা হয়। বিক্রিয়ায় MnO2কে বড় ডেলা হিসেবে ব্যবহার না করে সূক্ষ্ম গুঁড়ো বা চূর্ণ হিসেবে ব্যবহার করা হয়। যে কোনো অনুঘটককে চূর্ণ
করে বা সূক্ষ্ম কণায় ভেঙে বিক্রিয়ায় ব্যবহার করা উচিত, কারণ পদার্থের বড় টুকরোকে ভেঙে ছোট ছোট টুকরো বা সূক্ষ্ম কণায় পরিণত করলে তার উপরিতলের ক্ষেত্রফল বৃদ্ধি পায় এবং বিক্রিয়ক পদার্থের অণুগুলি বেশি সংখ্যক অনুঘটকের অণুর সংস্পর্শে আসতে পারে, ফলে বেশি সংখ্যক অণু বা আয়ন বিক্রিয়া করার সুযোগ পায় এবং দ্রুত বিক্রিয়া ঘটতে পারে। তারপর 6.4 গলিত MgCl2 এর তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড ও অ্যানোডে সংঘটিত বিক্রিয়া দুটি লেখো। বিক্রিয়া হয় Mg2++ 2e- এখান থেকে আর অ্যানোডে বিক্রিয়া হচ্ছে 2Cl- এখান থেকে হচ্ছে 2Cl+ 2e- আর Cl+Cl সেখান থেকে হচ্ছে Cl2। 5 তড়িৎ বিশ্লেষণে 3টি গুরুত্বপূর্ণ ব্যবহার লেখো। বিশ্লেষণে কয়েকটি গুরুত্বপূর্ণ ব্যবহার। 1 ধাতু নিষ্কাশনে তড়িৎ বিশ্লেষণের সাহায্যে ধাতব যৌগ থেকে ধাতুকে আলাদা করা হয়, যেমন সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম ইত্যাদি ধাতুর ক্লোরাইড। লবণ থেকে গলিত অবস্থায় তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে ধাতু পাওয়া যায়। ধাতু পরিশোধনে কিছু ক্ষেত্রে ধাতু থেকে অশুদ্ধি দূর করতে এই পদ্ধতি প্রয়োগ করা হয়। অশুদ্ধি দূর না করলে ধাতুগুলি তড়িৎ পরিবাহিতা কম হবে। অশুদ্ধ কপারকে এইভাবে শুদ্ধ করা হয়। তারপর তড়িৎ লেপনে ভিন্ন ধাতুর তৈরি বস্তুকে পরিবেশের বিভিন্ন উপাদানের হাত থেকে রক্ষা করার জন্য ও ধাতুর স্থায়িত্ব বজায় রাখার জন্য এবং সৌন্দর্য বৃদ্ধি করার উদ্দেশ্যে ওই সব বস্তুগুলির ওপর তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে তড়িৎ লেপন করা হয়। আসছি লাইফ সায়েন্স পোর্শনে। একের একে বলেছে প্রদত্ত কোন ফসলটি রবি ফসলের উদাহরণ? অপশান এ সর্ষে, অপশান বি ধান, অপশান সি ভুট্টা, অপশান ডি সয়াবিন। সঠিকটা হবে অপশান এ সর্ষে। পর 2 বলেছে উদ্ভিদের গৌণ খাদ্য উপাদানটি হলো অপশান এ কে, অপশান বি Mg, অপশান সি এমও, অপশান ডি এস। সঠিকটা হচ্ছে অপশান সি এমও। তারপর 1.3 গোল্ডেন রাইস এ কোন ভিটামিন বেশি পরিমাণে থাকে? অপশান এ ভিটামিন এ, অপশান বি ভিটামিন বি, অপশান সি ভিটামিন সি, অপশান ডি ভিটামিন ডি। সঠিকটা হবে হচ্ছে অপশান এ ভিটামিন এ। 2 বলেছে শূন্যস্থান পূরণ করে। একটা বলেছে একটি রাসায়নিক আগাছা নাশকের উদাহরণ হলো ড্যাশ। উত্তরটা হচ্ছে 2,4D। 2 বলেছে এইডস রোগের জন্য দায়ী ভাইরাসটির পুরো নাম হলো HIV অর্থাৎ হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস। 3 বলেছে ড্রিপ পদ্ধতিটি লেখো। ড্রিপ পদ্ধতি এক্ষেত্রে পাইপ দ্বারা গাছের মূলের গোড়ায় বিন্দু বিন্দু জল ঝরানোর মাধ্যমে সেচ করা হয়। ড্রিপ পদ্ধতিতে মানব শ্রমের অপচয় রোধ, ভূমিক্ষয় রোধ থেকে 70% জলের অপচয় রোধ সম্ভব এবং ফোয়ারা পদ্ধতির মতো ড্রিপ পদ্ধতিতেও ভূপৃষ্ঠের সমস্ত বন্ধুরতায় জলসেচ সম্ভব, কিন্তু উভয় প্রকার সেচ পদ্ধতি অত্যন্ত ব্যয়বহুল এবং এর ব্যবহারের জন্য উচ্চ কারিগরি বিদ্যার বিশেষ প্রয়োজন। 3.2 আম চাষের জন্য কেমন মাটি প্রয়োজন? আম বিভিন্ন ধরনের মাটিতে জন্মায়, কিন্তু তবুও নদী অববাহিকার পলিমাটি আর উর্বর দোআঁশ মাটি আম চাষের পক্ষে বিশেষভাবে উপযুক্ত। বেলে মাটি আর কাদা বা এঁটেল মাটি আম চাষের পক্ষে অনুপযুক্ত। 3.3 টেবিল ব্রিড বলতে কি বোঝো? মুরগিদের তুলনায় বছরে অধিক পরিমাণে মাংস উৎপাদনকারী মুরগির প্রজাতিকে টেবিল ব্রিড বা মিট ব্রিড বা মাংস উৎপাদনকারী জাত বলে। উদাহরণ অ্যাসিল, চিটাগাং, ব্রাহ্মা, কোচিন। 3.4 ম্যালেরিয়ার রোগের একটি উপসর্গ লেখো। ম্যালেরিয়া রোগের একটি উপসর্গ হচ্ছে কাঁপুনি সহ প্রবল জ্বর আসে ও কিছুক্ষণ পর ঘাম দিয়ে জ্বর ছেড়ে যায়। 4.1 কার্প কাকে বলে? কার্প মাছের কৃত্রিম প্রজনন ঘটাতে কোন হরমোন ব্যবহার করা হয়? মিঠে জলে বাস করা যেসব অস্থিযুক্ত মাছের ত্রিকোণাকৃতি মাথায় আঁশ থাকে না, অতিরিক্ত শ্বাসযন্ত্র ও চোয়ালে দাঁত অনুপস্থিত আর দেহের ভেতরে পটকা থাকে, তারাই হলো কার্প, যেমন রুই, কাতলা, বাটা ইত্যাদি মাছ। কৃত্রিম প্রজনন ঘটাতে পিটুইটারি হরমোন ব্যবহার করা হয়। 2 রাসায়নিক সার অপেক্ষা জৈব সার কেন ভালো? এর জন্য এই উত্তরটা লিখলে হয়। জৈব সার অজৈব সারের চেয়ে ভালো, কারণ জৈব সার মাটির জল শোষণ ও জল ধারণ ক্ষমতা বৃদ্ধি করে। সার মাটিকে রন্ধ্রযুক্ত করে, ফলে মাটির গভীরে সহজেই আলো, বায়ু প্রভৃতি প্রবেশ করে ও মাটি উর্বর হয়ে ওঠে। 3 জৈব সার মাটিতে থাকা উপকারী অণুজীবের সংখ্যা ও তাদের কার্যক্ষমতা বাড়িয়ে দেয়। 4 জৈব সার মাটিতে দ্রুত মিশে যায়, ফলে এটি কখনোই মাটির স্বাভাবিক গঠন ও কার্যক্ষমতা নষ্ট করে না। 5 জৈব সার পরিবেশ বান্ধব হওয়ায় কখনোই বায়ু দূষণ বা জল দূষণ ঘটায় না। 3 আধুনিক পদ্ধতিতে কিভাবে মৌমাছি চাষ করা হয়? পদ্ধতিতে মৌমাছি প্রতিপালন। 1 ভারতে স্থানান্তরযোগ্য ফ্রেম চাক ব্যবহার করা হয়, ল্যাংস্ট্রথ মডেলের চাক ও বি নিউটন মডেলের চাক।
2. প্রাকৃতিক মৌচাক তৈরির কৌশল মেনেই কাঠের তৈরি কৃত্রিম চাক তৈরি করা হয়, অর্থাৎ মৌচাকের নিচের দিকে রাখা হয় মৌমাছিদের সন্তান পালনের ঘর এবং ওপরের দিকে রাখা হয় মধু প্রকোষ্ঠ বা ব্রুড চেম্বার। 3. একটি রানী মৌমাছি ও কতকগুলি পুরুষ ও শ্রমিক মৌমাছিদের ধরে এনে কৃত্রিম মৌচাকে ছেড়ে দেওয়া হয়। কয়েকদিনের মধ্যেই আরও অনেক মৌমাছি মৌচাকে এসে জড়ো হয়। 4. কিছুদিনের মধ্যেই রানী মৌমাছির ডিম থেকে প্রচুর পুরুষ ও শ্রমিক মৌমাছির সৃষ্টি হয়। একটি মৌচাকে কেবলমাত্র একটি রানী মৌমাছি থাকে। আম, জাম, পেয়ারা, ধনে, মৌরি, সর্ষে, লেবু, গাজর, লাউ, কুমড়ো, পেঁয়াজ, মটর প্রভৃতি ফুলের মকরন্দ সংগ্রহ করে এনে শ্রমিক মৌমাছিরা মৌচাকে মধু তৈরি করে। তাই মৌমাছি প্রতিপালনের জন্য মধুমক্ষিশালার আশেপাশে এই গাছগুলি থাকা প্রয়োজন। 6. মৌচাক থেকে মধু সংগ্রহ করার জন্য ফ্লেচার ও হেরড হেম্পসল যন্ত্রে ফ্রেমসহ চাকটি সেন্ট্রিফিউজ করে মধু নিষ্কাশন করা হয় এবং এরপর পুনরায় খালি চাকসহ ফ্রেমগুলি বাক্সের মধ্যে রেখে দেওয়া হয়। 7. মধু সংগ্রহ ছাড়াও এই পদ্ধতিতে মৌচাকের ময়লা ও মৌমাছির লার্ভার দেহাংশ অপসারণ করা হয়। 4 বলেছে একটি জলবাহিত রোগের নাম লেখো। উত্তরটা হবে ডায়রিয়া এবং সেই রোগটির উপসর্গগুলি লেখো। এবারে অতিরিক্ত জলীয় আঁশটে গন্ধযুক্ত মলত্যাগ হয়, শরীর থেকে অতিরিক্ত জল বেরিয়ে যায় বা ডিহাইড্রেশন হয় এবং জল সাম্য নষ্ট হয়ে যায়, পেটে যন্ত্রণা ও বমি হয়, পাচক রস নষ্ট হয়ে। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দিও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এই ধরনের ভিডিও নোটিফিকেশান জলদি পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দাও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই তোমরা তার নোটিফিকেশান পেয়ে যাও। আর দেখবে এই ভিডিওর ডিসক্রিপশানে আমাদের টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা জলদি জয়েন হয়ে যাও এই সমস্ত কোশ্চেন আনসার সলভেশনের পিডিএফ এবং অন্যান্য সাজেশনের ফ্রি পিডিএফগুলো কালেকশান করার জন্য। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।